নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ভুটু জন্মদিন থেকে যেদিনকে বাড়ি ফিরেছি সেই রাত থেকেই ভীষণ জ্বর। শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, সর্দি কাশি, একদম নাজেহাল হয়ে গেছি। গলা ব্যথা, কাশির চোটে তো ঘুমাতে পারছি না। সকালে ব্রেকফাস্টে একটু বাটার টোস্ট আর নিয়ে নিয়েছি তরমুজটা 2-3 দিন ধরে ফ্রিজে পড়ে আছে। এরপর না খেলে গৌতম ভীষণ রাগারাগি করবে, তাই ব্রেকফাস্টে তরমুজটা খেয়ে নিচ্ছি। জ্বর মুখে কিছুই খেতে ভালো লাগছে না, কোনো কিছুর টেস্ট পাচ্ছি না, কিন্তু অগত্যা খেতে হচ্ছে, কারণ কিছু না খেলে ওষুধ খেতে পারবো না। যা কাশি হচ্ছে, কাশতে কাশতে বুক পিঠ ব্যথা হয়ে গেছে। আমাদের এসিটা তো অনেক দিন আগেই চলে এসেছে, সেটা তো শেয়ার করেছিলাম তোমাদের। আজকের ইনস্টলেশন করতে এসেছে। আর এই শরীর খারাপের মধ্যে না ড্রিল মেশিনের আওয়াজটা আমার একদমই সহ্য হচ্ছিল না। কোনোদিন সত্যি স্বপ্নেও ভাবিনি যে আমার ঘরে এসি লাগবে। বিয়ের পর থেকে এমনও দিন গেছে যে এক একটা টাকা খরচা করতে গিয়ে 10 বার ভাবতে হয়েছে। এক এক সময় এরমও ভেবেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ যে দুজনে হয়তো মেয়েটাকে নিয়ে সুইসাইড করে নেব, এতটাই খারাপ অবস্থা ছিল। কিন্তু আজকে সেই অবস্থা কাটিয়ে গৌতম যে ঘরে এসি লাগাচ্ছে আমার জন্যে, আমার শরীরের কথা ভেবে সত্যি ভাবতেও ভালো লাগছে। কিন্তু আরেক দিকে ভাবছি, মধ্যবিত্ত সংসারে যখন নতুন কিছু করা হয় তখন কিন্তু বাজেটে টান পড়ে। এই টানাটানিটা যে কতদিন কাটিয়ে উঠবো জানি না। এই আমার ট্রিটমেন্ট, মেয়ের স্কুলে ভর্তি, তারপরে এই এসির ধাক্কা, গৌতম সবটা কিভাবে সামলে নেবে আমি জানি না। সত্যি কথা বলতে কি, আমিও চাইনি এবছর এসিটা লাগানো হোক। তো গৌতম আমার কোনো কথাই শুনলো না। তো ভাই এসেছিল, ভাই এসে নিজে দাঁড়িয়ে থেকে ইনস্টলেশনটা করিয়ে গেছিলো। ভাই যদি না আসতো তাহলে আমি কিছুই করাতে পারতাম না, এইসব আমি কিছুই বুঝি না। ওরা আমাকে পুরো ঠকিয়ে বোকা বানিয়ে যেত। ঘর বাড়ি একদম নোংরা হয়ে গেছে, ডিল চলেছে, দেয়াল কাটা হয়েছে, ইট বালির টুকরো ঘর ভর্তি। গৌতম এসেছিল এক ফাঁকে, এসে দেখে গেছে। আর যা করে সামনাসামনি ঘরটা যেটুকু পরিষ্কার করার দরকার বিছানাটা পরিষ্কার করে দিয়েছে। এখন উৎসাহের ওপর চাদর পেতে দিচ্ছে। গৌতম অফিস যাওয়ার সময় বলে গেছিলো যে যেন ঘরটা এইভাবেই থাকে, ও এসে বিকালবেলা পরিষ্কার করবে, আমাকে কোনো কাজ করতে বারণ করে দিয়ে গেছিলো। কারণ এই জ্বরের মধ্যে আমার আবার সেই অনিয়মিত ব্লিডিং স্টার্ট হয়ে গেছে, যেটা নিয়ে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি না। মানসিক শারীরিক কোনো দিক দিয়ে আমি একটু সুস্থ হতে পারছি না, আর জাস্ট ভালো লাগছে না। তো যাই হোক, উৎসাহ বিছানাটা পরিষ্কার করে নিয়েছে, অ্যাটলিস্ট আমি বিছানাটাতে বসতে পারবো, একটুখানি শুতে পারবো, রেস্ট নিতে পারবো। ইচ্ছা না থাকলে, মন না চাইলেও রান্না করতে হবে, খেতে হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে ওষুধ খেতে হবে, তার জন্যে তো পেট ভরা থাকতে হবে। তার জন্যে নিজের জন্য একটু 5-6 রকমের সবজি আর তার সাথে একটু শাক নিয়ে কেটে নিয়েছি। আজকে ভাতে ভাত করে নেব। আর উৎসাহ তো খাবে না, আমি একা খাবো। একেই তো কিছু খেতে ইচ্ছা করছে না, কোনো কিছু টেস্ট পাচ্ছি না। তো এইভাবে একটু গোবিন্দভোগ চাল দিয়ে করে নেব। আর মনটা একদম ভালো লাগছে না। এসিটা যে লাগুক এটা কিন্তু সত্যিই আমি চাইনি। আমার একদমই মন থেকে আমি মেনে নিতে পারছি না। একই গৌতমের মাথায় একটা বোঝা বেড়ে গেল। হ্যাঁ, এই মধ্যবিত্ত সংসারে যে কী টানাটানি পড়তে চলেছে। এরপর আমাকে ভেলোর যেতে হবে, আমার ট্রিটমেন্ট, মেয়ের চোখে প্রবলেম হচ্ছে, মেয়ের চোখ দেখাতে হবে, মেয়ের এই বছর ভ্যাকসিনেশন আছে, তার মধ্যে পড়াশোনার অনেক খরচা, সবটা না গৌতম পরে ঘেঁটে না যায়। আর তার মধ্যে এই গরমে গৌতম কিন্তু ফ্যান ছাড়াই কাটায়। ও ফ্যানের তলায় থাকতে পারে না, কারণ ওর যে কাজ সেটা ফ্যান ছাড়াই থাকতে হয়। এর অর্ধেকের বেশিটা টাইম গৌতম গরমে কাটায়। ইভেন এসিতেও ও কাজটা করতে পারে না, কারণ ও করে প্রিন্টিংয়ের কাজ, যেই রঙের কাজ, একটু হাওয়া ফেলেই রং শুকিয়ে যায়, তার ফলে প্রিন্টিং করা যাবে না। সেই কারণে তো ও এই গরমে ফ্যান ছাড়া থাকবে, আর আমি এসির মধ্যে সুখে থাকবো, সেটা মেনে নেওয়া যায়? যে মানুষটা প্রত্যেক নিয়ত আমার জন্য এত কষ্ট করে, সে আমার কষ্টের কথা ভেবে এসি লাগিয়ে দিয়েছে, আজ সে কষ্টেতে থাকবে আর আমি এসিতে থাকবো? সেটা কি হয় বলো? তার জন্য একদম ভালো লাগছে না। এইদিকে রাজা মেয়ের জন্য বিরিয়ানি দিয়ে গেছে। শুধু রাজার নাম বলাটা ভুল হবে, রাজা আর বনলতা দুজনেই মিলেই মেয়েকে এই ট্রিটটা দিয়েছে। আর বলতে পারো মেয়ের ভাইয়া আর ভাবি, মেয়ে রাজাকে ভাইয়া বলে আর বনলতাকে ভাবি। তো বিরিয়ানি পেয়ে তো মেয়ে ভীষণ খুশি, ভীষণ খেতে ভালোবাসে। তারপর মাটন বিরিয়ানি সিমলা থেকে এনে দিয়েছে রাজার জন্যে। আজকের আমার অনেকগুলো টাকা বেঁচে গেল। উৎসাহ রাজাকে থ্যাংক ইউ বলার আগে আমি রাজাকে থ্যাংক ইউ বলবো, কারণ উৎসাহ আজকে সকাল থেকেই আমাকে বলছিল, মা আজকে দুপুরবেলা খাবারটা বাইরে দিয়ে একটু অর্ডার করবে। আর আমার শরীরটা ভালো না, আমিও তাই ভেবেছিলাম যে রান্না করতে হবে না, তাহলে বাইরে দিয়েই খাবার অর্ডার করে নিই, মেয়ে যেটা খেতে ভালোবাসে সেটাই অর্ডার করি। কিন্তু
যেই আমি খাবারটা অর্ডার করব, রাজা ফোন করে বলল যে আজকে আমি উৎসার জন্য বিরিয়ানি পাঠাচ্ছি। তো আমার আর খাবারটা অর্ডার করতে হয়নি। ফেনা ভাত তো আমার হয়ে গেছে, আর এখানে একটু মাছ ভেজে নিচ্ছি। এবার আমিও খেতে বসবো। মাছগুলো কবে থেকে ফ্রিজে পড়ে আছে, আর বেশি দিন মাছগুলো ফ্রিজে থাকলে না কোনো টেস্ট থাকে না। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। উৎসার খাওয়া কমপ্লিট, আমি স্নান টান করে এসে বসে পড়েছি। রান্না তো করেছি, আমার জন্য দেখলেই কি রান্না করেছি, কিন্তু আর খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো টেস্ট পাচ্ছি না। আর এখন অবধি মানে নাকে নাকে কথা, মানে নাক দিয়ে কাঁচা জল আসছে, মাথা প্রচণ্ড ভার হয়ে আছে, গলা ফুসফুস এত কাশি হচ্ছে, কাশতে কাশতে বুক পিঠ একদম ব্যথা হয়ে গেছে আমার। আর সে মানে পেটে তো আমার সেলাই যেহেতু রয়েছে, স্টিচ রয়েছে, সেগুলোও সব ব্যথা, হাত দিতে পারছি না একদম। তো উৎসাহ তো আজকে ট্রিট পেয়ে গেল, ওর এক্সাম আইসিএসসি বোর্ড এক্সামে যেহেতু বলেছিলাম 91% নাম্বার পেয়ে উৎসাহ পাশ করেছে। আমাদের এখনও কোনো ট্রিট দেওয়া হয়নি মেয়েকে। মানে এই মধ্যবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে, একটার পর একটা ঝামেলায় মেয়ের যে স্পেশাল ডেটা যে স্পেশালভাবে কাটাবো বা মেয়েকে একটু স্পেশাল ফিল করাবো, সেটাই আমার মাথা থেকে চলে গেছে। আমি কিন্তু উৎসাহ ছোটোখাটো যেটুকু অ্যাচিভমেন্ট করে সেইটুকুই আমি ওকে ট্রিট দেওয়ার চেষ্টা করি বা করে এসেছি এতদিন ধরে। সেগুলো তোমরা ব্লগে দেখে থেকেছো হয়তো আগে ব্লগে, কিন্তু এবার আমারও মাথা থেকে আউট হয়ে গেছে। এত গরম পড়েছিল, গৌতম এই এসি 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 ইনস্টলেশন, এসি নেওয়ায় একদম গৌতম ব্যস্ত হয়ে পড়লো। আর সেখানেও একটা টাকা গেছে স্বাভাবিক, কিছু টাকা তো ডাউন পেমেন্ট করতেই হয়েছে। আর তারপর আমি হয়ে গেলাম অসুস্থ, বোনের বাড়িতে গেছিলাম, তারপরে সে জ্বর সর্দি কাশি। তো সব মিলিয়ে উৎসার কথা সত্যি আমারও মাথা দিয়ে চলে গেছে। গৌতম কিপটে মানুষ, ও চলে যাবেই। গৌতমের কাছে উৎসাহ চেয়েছিল পাশ করলে কি জুতো চেয়েছিলিস? একটা কনভার্স চেয়েছিল, যেটার দামই হচ্ছে কত টাকা, 5,000, যার স্টার্টিং প্রাইসই 5,000 টাকা। তো গৌতম বলছিল ঠিক আছে তুই ভালো করে পাশ কর, তোকে দিয়ে দেবো। তো গৌতমের কথা ছিল তুই ফার্স্ট ডিভিশনে পাশ কর, তোকে দিয়ে দেবো। তো ফার্স্ট ডিভিশনের থেকেও বেশি মার্কস এনেছে উৎসাহ। সেই ক্ষেত্রে তো গৌতমের কথা রাখতে পারিনি, আর এখন কোনো মতেই দিতে পারবে না, যা অবস্থা এইচএসসি নিয়ে আরও কেচিয়ে গেছে। আর আমি বলেছিলাম ট্রিট দেবো মেয়েকে, হ্যাঁ, যে তুই একটু ভালো রেজাল্ট কর। আমি যা যা বলেছি ও কিন্তু সেইগুলো চেষ্টা করেছে, ও আমাদের কথা রেখেছে, ও 90%-এর ওপরে নাম্বার নিয়ে এসেছে, কিন্তু আমরা কথা রাখতে পারলাম না। যেটা বললাম, এই মধ্যবিত্ত জীবন মানে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, নিজের ইচ্ছাগুলোকে মেরে চলা, সেটাই। আর এটা উৎসাহ, ছোট থেকে উৎসাহকেও শিখতে হচ্ছে। ও কিন্তু একবারও আমাকে বলেনি যে তুমি তো এত কিছু বলেছিলে বা বাবা বলেছিল কেন ট্রিট দিচ্ছ না বা কিছু। শুধু আজকে সকালবেলা বলেছিল, আজকে না কালকে বলেছিল, মা তুমি একটু চাইনিজ কিছু বানিও, সেটা বানিয়ে দিও, আমি একটু খাবো। তো এখন এই মুহূর্তে আমারও একটু মানে হাতে টাকা পয়সা সত্যিই টান। মানে আমি যে টাকাটা পাই সেটা আমার আর উৎসাহ শপিং, ঘোরা, খাওয়া দাওয়া, এই রেস্টুরেন্টে যাওয়া, এটা ওটা করে থাকি। তো আমার সেই টাকাটা এখন কম পড়েছে, যেহেতু কাজ এখন মানে এখন কাজ নেই। আবার ইলেকশনের সময় কাজ স্টার্ট হয়ে যাবে, সামনে ইলেকশন এসেই গেছে, আবার কাজ পড়বে, তখন টাকা আসবে হাতে। তো আমি সেই ক্ষেত্রে উৎসাহকে ট্রিট দিতে পারিনি। আর তা আগে প্রচুর খরচা হয়ে গেছে, এই এদিক ওদিক গেছি, খেয়েছি দিয়েছি, শপিং শেষ, সব তো তোমরা দেখেছো, তার জন্যে। আর উৎসাহ একবারও বলেনি যে ট্রিট দিলে না, এই তো বললে 90%-এর উপর নাম্বার আনলে এই করবে ওই করবে, তো এনে দিলাম কিছু করলে না। ও স্যাক্রিফাইস করাটা ও শিখে গেছে। ইভেন মানে ফোন আসছে, উৎসার রেজাল্টের খবর তো সবাই পেয়ে ফোন করছে যে মিষ্টি খাওয়াবে না। সেই মিষ্টিটা যে মানে আমাদের এত টাইমের এখন অভাব, আমি অসুস্থ পড়ার জন্যই এটা হয়েছে, সুস্থ থাকলে এই প্রবলেম হতো না। ওর টিচারদের কাছে যে মিষ্টি পাঠাবো বা কিছু বিশেষ কিছু মানুষদের কাছে যে মিষ্টি দিয়ে আসবো, সেইটুকু আমাদের হয়ে ওঠেনি। আস্তে আস্তে শরীরটা আগের থেকে একটু বেটার আছে, আস্তে আস্তে হয়তো সবটাই করতে পারবো। আর যেটা বললাম, আমি আর গৌতম যেখানে অক্ষম, আমরা কিছুই করতে পারিনি মেয়ের জন্যে, সেখানে রাজা আর বনলতা মেয়েকে ট্রিট দিয়ে দিয়েছে। ওরা এই ট্রিটটা 1 সপ্তাহ আগে থেকে, মানে যেদিনকে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই কনস্ট্যান্ট, যে ওর জন্য একটু ভালো কিছু খাবার পাঠাবো। তো আমরা বলছি আজ নয় কাল, আজ নয় কাল, এইটা করে গেছি। উৎসাহ একবার দিদার বাড়িতেই ছিল বেশিরভাগ, তারপরে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, তার ফলে ট্রিটটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আজকেরও রাজা মনে করে খাবারটা পাঠিয়েছে, এর আগে একটা চকলেট দিয়েছে, মানে রাজার কর্তব্য পালন করে নিয়েছে। আর আমরা এখনও করতে পারলাম না মা বাবা হয়েও। যাই হোক, আস্তে আস্তে বলে না কি সবুরে মেয়া ফলে, তাই তো।
উৎসর মুখটা দেখো, ও জানে যে মেওয়ার হয়তো ফুল মানে মানে বলছে না সবুরে মেওয়া ফলে, উৎসা ভেবেই নিয়েছে যে আর আমার লাইফে মেওয়া ফুলবে না। আর উৎসা তো মনে মনে ডিসিশন নিচ্ছে এবার এইচএস আমি এত বাজে রেজাল্ট করবো, আর তোমাদের কথা শুনবো না, তাই তাই কি। আমি একটু খেয়ে দিয়ে নেই, নিয়ে ওষুধ খাই। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে একটু কথা বললাম, ভালো লাগছে। যাই খেয়ে দিয়ে নিই। যেহেতু গলাটা ব্যথা ছিল, কিছুই খেতে পাচ্ছিলাম না, তাই ভাতে অনেকটাই ফ্যান রেখেছিলাম। স্নান করে এসে দেখি সব ফ্যান শুকিয়ে গিয়ে ভাতটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। একটু অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতটা খেতে অমৃত লেগেছিল। তৃপ্তি করে ভাতটা খেয়েছিলাম। ভাত খাওয়া হয়ে গেছে, একটু ঘুমাবার চেষ্টা করলাম, ঘুমাতে পারছি না, এত কাশি হচ্ছে। উৎসব মাদার্স ডেতে আমাকে চকলেট দিয়েছিল, 2খানা চকলেট দিয়েছিল, তো সেটা খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল। এখন একটা উৎসব খাচ্ছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর এইটা আমি খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রতিদিনের মতো গৌতম আজও অফিস থেকে ফেরার পথে আমাদের জন্য খাবার নিয়ে আসে, আর এই খাবার আনার জন্যে আমি আর কোনো মতেই রোগা হতে পারছি না। যতই সারাদিন ডাইটিং করি, আর বিকালবেলা এই ভাজা পোড়া দেখে আমিও লোভ সামলাতে পারি না। লুবি মানুষ যেহেতু, জিভের স্বাদ একদমই আটকাতে পারি না, এগুলো খেয়ে ফেলি। আর যেহেতু গলা ব্যথা আছে, তার জন্য একটুখানি রচাও করে নিয়েছি। সকালেই শেয়ার করেছিলাম এসিটা লাগানোর জন্য ঘরটা নোংরা হয়েছে, সেহেতু বিকালবেলা গৌতম ভ্যাকিউমটা রেডি করেছে, ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করবে। তো আমি বারবার বললাম ভ্যাকিউমটা বড়লোকদের ঘর পরিষ্কারের জন্য পারফেক্ট, আমাদের মতো মধ্যবিত্ত ছাপোষা মানুষদের ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ুই একদম বেস্ট, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝটপট হয়ে যাবে। কিন্তু কোনো কথা শুনলো না, বেকার বেকার ভ্যাকুম দিয়ে সময় নষ্ট করলো। ঝাড়ু দিয়ে যে কাজ হয়ে যায় সে কাজ ভ্যাকুম দিয়ে করতে গিয়ে দেখো আমার ঘর আরও বেশি নোংরা করে দিয়েছে। দেখো এই দেখো ধুলো, পুরো চারিদিক খাট ঘর পুরো ধুলোই ধুলো করেছে। এগুলো পরিষ্কার করতে গিয়ে এবার কালঘাম ছুটে যাবে। কে বলেছিল ওকে ঘর পরিষ্কার করতে, কি জানি। ঘরের ভিতর ওর কাণ্ড কারখানা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, তো আমি বাইরে চলে এসে আমার মেয়া পুষিকে একটু খেতে দিয়ে দিলাম। আজকের আমার মেয়া পুষি সঙ্গে করে ওর জামাই মানে বরকে নিয়ে এসেছে, মানে আমার জামাই, মেয়া পুষি তো আমার মেয়ে আর জামাই, আর আমার মেয়া পুষি আবার বাচ্চা দিয়েছে। তো বাচ্চা হলে তো একটু খিদে পায় বলো, তার জন্য একটুখানি খেতে দিলাম। ওরা একটু খাক, আর দেখো ও বসে আছে, বউ খেলেই তারপরও খাবে, কত বাধ্য বলো তো। গরিবের কথা বাসি হলেও সত্যি হয়, তো সেই আমার কথাই শুনতে হলো। শেষে সেই ঝাড়ু দিয়েই ঘর পরিষ্কার করতে হচ্ছে, আর খাটের তলা থেকে কত নোংরা বেরিয়েছে। আর এদিকে আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি, রাতের রান্না। রাতে তো একটু কিছু খেয়ে দিয়ে আমাকে আবার ওষুধটা খেতে হবে। বানিয়ে নিয়েছিলাম চিকেন আর ভেজিটেবল স্যালাড, যেটা আমি গৌতম দুজনেই খেয়েছিলাম। গৌতম তো প্রথমে না বলছিল, কিন্তু খেয়ে দেখে ওরা এত টেস্টি লেগেছিলো, ও খেয়েছিল। আর এইগুলো তো হেলদি খাবার। তো আজকের ব্লগটা এইটুকু, চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।